হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নি হাও মা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দুঃখিত আসলে কিছু যান্ত্রিক ডিফল্টের কারণে, টেকনিক্যাল ডিফল্টের কারণে আসলে আপনাদের ক্লাসগুলো আমরা কনসিস্টেন্সি দিয়ে নিতে পারিনি। কিন্তু আশা করছি এরপর আমরা আবার কনসিস্টেন্ট হব। তো আমরা আসলে আজকে কথা না বলে ডাইরেক্ট সরাসরি চলে যাব আমাদের সিএসসিএ ফিজিক্সের ফিফথ চ্যাপ্টারে। আমরা কিছুদিন আগে হচ্ছে আমাদের ফোর্থ চ্যাপ্টার শেষ করেছি এবং আপনারা যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চ্যাপ্টার শেষ করছেন অ্যান্ড এটার কনজিকিউটিভ সবগুলোর মিক্সচার বা বলতে পারেন যে এই ফিফথ চ্যাপ্টারে কাজে আসবে আর কি। তো এই ফিফথ চ্যাপ্টার শেষ করার মাধ্যমে আমরা যে আমাদের ফিজিক্সের একটা পার্টস যেটা হচ্ছে আপনার মেকানিক্স অ্যান্ড কাইনেম্যাটিক্সকে ডিফাইন করে, ওই সেকশনটা আমাদের শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারটা শেষ করার মাধ্যমে। যার কারণে এই চ্যাপ্টারে হচ্ছে আমাদের অনেক কিছু লাগবে যেটা হচ্ছে আপনার আগের চ্যাপ্টারগুলো থেকে ডিরাইভড করা আর কি। তো আপনাদের যার কারণে হচ্ছে যে আমি আবারও বলবো যে আপনারা সব শুরু থেকে চ্যাপ্টারগুলো দেখবেন, ওয়ান বাই ওয়ান দেখবেন, যাতে হচ্ছে আপনারা সবগুলো কম্পোনেন্টস বা কনসেপ্ট ক্লিয়ারলি বুঝেন। তো আসলে আর কথা দীর্ঘায়িত না করে ডাইরেক্ট আমরা ক্লাসে চলে যাই। তো আজকের আমাদের ফিফথ চ্যাপ্টার, তো ফিফথ চ্যাপ্টারের নাম হচ্ছে আপনার মেকানিক্যাল এনার্জি, বা বাংলা হচ্ছে যান্ত্রিক শক্তি আর কি। ঠিক আছে, অ্যান্ড এই চ্যাপ্টারে আমরা হচ্ছে যে আমাদের এইচএসসি সিলেবাসের যে কাজ ক্ষমতা শক্তি ফিফথ চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটারই হচ্ছে একটা অংশ বলতে পারেন। ওইখানে যদি অনেক হেভি কনসেপ্ট আছে, যে হেভি কনসেপ্ট অ্যান্ড ইন্টিগ্রেশনের কনসেপ্ট আছে, যেগুলো এখানে নাই আপনাদের। আপনাদের হচ্ছে বেসিক কনসেপ্ট, যেহেতু আপনাদের সিএসসি এক্সামের ফিজিক্সটা এভাবেই পরীক্ষাগুলো আপনাদেরকে নেওয়া হয়, যাতে হচ্ছে আপনাদের আসলে বেসিকটা স্ট্রং আছে কিনা। ঠিক আছে, এটার জন্য তো আমরা শুরু করি আমাদের আজাইরা কথা বাদ দিয়ে আর কি। তো তো এখানে এই চ্যাপ্টারটাতে বলা হচ্ছে, ইন্ট্রোডাকশন বলতেছে যে আমরা তো জানি যে আপনার কি বলতাম, প্রকৃতিতে অনেক ধরনেরই কি বলে এটা শক্তি আছে। অ্যান্ড এই শক্তিগুলোর মধ্যে কিছু হচ্ছে আপনার এই যে মেকানিক্যাল এনার্জি। অ্যান্ড মেকানিক্যাল এনার্জির মোস্ট মানে আপনার মেইন পার্ট হচ্ছে কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে আপনার গতিশক্তি। ঠিক আছে, গতিশক্তি। আর এটা হচ্ছে আপনার বিভব শক্তি, যেটাকে আমরা বাংলাতে বলি বিভব শক্তি অ্যান্ড গতিশক্তি। অ্যান্ড এরপরে হচ্ছে ইন্টারনাল এনার্জি, কেমিক্যাল এনার্জি, নিউক্লিয়ার এনার্জি অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা, এগুলো অনেক কিছুই আছে। তো আসলে আমরা যে এই গতিশক্তি দেখি বা যে কোনো ধরনের শক্তি দেখি, আসলে এই শক্তিটা আসলে কিভাবে আমরা পাই? তো এই জিনিসটা আমরা যেভাবে পাই, এটা হচ্ছে আমরা কাজের মাধ্যমে পাই। কাজ ক্ষমতা অবশ্য, যার কারণে আমাদের ফিফথ চ্যাপ্টারের নাম আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারে ছিল এইচএসসিতে, যে কাজ ক্ষমতা শক্তি, কাজ থেকে আসলে জিনিসগুলো ডিরাইভড হয়। কীভাবে ডিরাইভড হয় আমরা এই চ্যাপ্টার শেষ করলে দেখবো, যে যেখানে কি বলছে দেখেন, দ্য কনভার্সন বিটুইন দিস ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি ইজ অ্যাচিভড বাই ডুইং ওয়ার্ক। দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান অ্যালাউজ দ্য কোয়ান্টিটেটিভ স্টাডি অফ এনার্জি অ্যান্ড ইটস ভেরিয়াস ট্রান্সফরমেশন। তার মানে হচ্ছে যে এই যে কাজের যে আমরা কোয়ান্টিটেটিভ ভ্যালুগুলো পাই, ওই ভ্যালুটা থেকে আমরা মূলত হচ্ছে যে কীভাবে এনার্জিগুলো আপনার ভেরিয়াস ট্রান্সফরমেশন নেয়, এগুলো আমরা পড়বো আর কি এই চ্যাপ্টারে। তো এই চ্যাপ্টারে আমরা মূলত হচ্ছে আপনার মানে কীভাবে কাজ, সরি, যেভাবে প্রথম হচ্ছে আমরা কাজ নিয়ে পড়বো, অ্যান্ড কাজগুলো কীভাবে আপনার কাইনেটিক্স অ্যান্ড পোটেনশিয়াল এনার্জির মধ্যে আপনার কনভার্সনটা ক্রিয়েট করে, এটা আমরা পড়বো। তো প্রথম সেকশনে চলে যাই। প্রথম সেকশন হচ্ছে আপনার ওয়ার্ক অ্যান্ড পাওয়ার, কাজ, যেটার বাংলা হচ্ছে এটা লেখা লাগবে কাজ, এন্ড এটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা, যারা বাংলাদেশে আছেন তারা ক্ষমতা সম্পর্কে জানেন যে মানে ক্ষমতা কি পরিমাণ বাজে একটা জিনিস। যে কিছুদিন আগে বাংলাদেশের একজন, তাকে কি বলে আসলে ডিফাইন করব, আমি আসলে ওসমান হাদি ভাইয়ের কথা বলছি। তো তার প্রতি আমরা তার এই যে এই ধরনের ইনসিডেন্টের পিছনে হচ্ছে যে গভীরভাবে শোকাহত। অ্যান্ড বলার মতো আসলে কিছু নাই, যে দিস ইজ বাংলাদেশ। আপনি ভালো করতে কিছু করতে গেলেই আপনাকে করতে দেওয়া হবে না। And আচ্ছা, ওইদিকে আমরা না যাই, ওইদিকে এটা অন্য টপিকে চলে যাচ্ছে। আমরা পড়ালেখা আছে, পড়ালেখাতে থাকি, অন্য কিছুতে আমরা না যাই। তো আসলে দেখেন, আমরা জানি যে ইম্পার্টিং মোমেন্টাম টু অ্যান অবজেক্ট ইজ ক্যারেক্টারাইজড বাই ফোর্স অ্যান্ড ইম্পালস। ফোর্স মানে হচ্ছে বল, এবং বলের ঘাত মানে হচ্ছে একটা বস্তুর উপর মোমেন্টাম। মোমেন্টাম মানে হচ্ছে আপনার ভরবেগ। ঠিক আছে, মানে একটা বস্তুর ভরবেগ প্রদান করানোর জন্য আমাদের হচ্ছে
তার উপর আরোপিত ফোর্স অ্যান্ড ইম্পালস নিয়ে কাজ করতে হয়। তাহলে আমরা কিভাবে ক্যারেক্টারাইজ করব যখন এরকম আমরা কোনো বস্তুর মধ্যে এনার্জি নিয়ে কাজ করব? এটা আমরা পড়তে যাবো, অ্যান্ড ওইটার জন্যই আমাদের যে জিনিসটা কাজে আসে ওইটা হচ্ছে কাজে আসে কাজ। তো কাজের সাধারণ বাংলা সংজ্ঞা যদি আমি বলতে চাই তাহলে বলতে পারবো যে আমি যদি কোনো বস্তুর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করি, অ্যান্ড ফোর্স অ্যাপ্লাই করার পরে বস্তুটা যদি তার অবস্থানের স্মরণ ঘটায় অ্যান্ড এই স্মরণের যে ভ্যালু আছে এই ভ্যালু দুইটাকে যদি আমরা প্রোডাক্ট করি, ঠিক আছে, মানে আপনার এফএস করি, তাহলে হচ্ছে আমরা যেটা পাই ওইটা হচ্ছে আমাদের কাজ। অ্যান্ড এখানে যেই কথাগুলো লেখা আছে ইংলিশে, মূলত এটা যেহেতু আমরা সিএসসি ফিজিক্স বইটা থেকে নিয়েছি, তো বইয়ে সাধারণভাবে যেসব কথাগুলো বলছে আপনাদের আসলে সংজ্ঞাগুলো জানার, মানে সংজ্ঞাটা আপনি বুঝতে পারলেই হয়েছে। তো এখানে আসলে ইংলিশ টার্মগুলো আপনাকে আমি জাস্ট ভেঙে ভেঙে বলে দিব, অ্যান্ড দেন দ্যাটস অল। এখানে আর কি লেখছে তেমন স্লাইডে ওইটা আপনার আসলে তেমন একটা ম্যাটার করা, মানে তত ভালো করে দেখার দরকার নেই, কারণ আপনাকে যেসব জিনিস দরকার আমি সেটা মুখে বলে দিচ্ছি। অ্যান্ড ক্যালকুলেশনস, অ্যান্ড এই চ্যাপ্টারে কিছু ক্যালকুলেশন, ছোট ছোট কিছু ক্যালকুলেশনস আছে, অ্যান্ড ক্যালকুলেশনগুলো আমি দেখাই দিব, অ্যান্ড কোয়েশ্চেন টাইপ সম্পর্কে আমরা বলে দিচ্ছি। অ্যান্ড আপনার কোয়েশ্চেন টাইপস অ্যান্ড আদার্স, অ্যান্ড এই পরীক্ষা মানে এইসবগুলো নিয়ে যদি আপনাদের আরও বিস্তারিতভাবে জানতে হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে আশা করি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, অ্যান্ড আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি, ফেসবুক কমিউনিটি আছে, যেখানে হচ্ছে যারা ডেডিকেটেডলি সিএসসি এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছেন তাদেরকে আসলে আমরা গাইডলাইন প্রোভাইড করছি। তাদের যদি কোনো ডাউটস থাকে আপনাদের ডাউটস ক্লিয়ার করে দেবো। ইন কেস আপনি যদি আমার কোনো টপিক এখানে না বুঝে থাকেন তাহলে গ্রুপে আপনারা ইজিলি শেয়ার করতে পারেন, তখন দরকার হলে আমরা আপনাদেরকে আবার বুঝিয়ে দেবো। সো চলেন পড়ায় ফিরে আসি। ইফ এ ফোর্স acts on an object and there is a displacement in the direction of the force, then the force does the work অন দ্য অবজেক্ট। তার মানে হচ্ছে একটা বস্তুর উপর, আমি যেটা বলছি, একটা বস্তুর উপর যদি আপনি বল প্রয়োগ করেন, আহ, উম, একটা বস্তুর উপর যদি আপনি বল প্রয়োগ করেন তাহলে বস্তুটা যদি স্মরণ যদি ঘটতে হয়, স্মরণ, আর হচ্ছে যে আরেকটা কি ছিল, আরেকটা টার্ম কি ছিল, বস্তুর স্মরণ মানে হচ্ছে একটা ডিরেকশানে, পার্টিকুলার ডিরেকশানে হচ্ছে যাওয়াটাই হচ্ছে স্মরণ হচ্ছে একটা ভেক্টর প্রোডাক্ট, যার কারণে এটার হচ্ছে যে একটা অবশ্যই দিক থাকবে। অ্যান্ড কাজে কাজ কাজ হচ্ছে একটা স্কেলার প্রোডাক্ট, যেখানে হচ্ছে যে আপনার কিন্তু এফ অ্যান্ড এস এই দুইটা কিন্তু একটা হচ্ছে যে আপনার ভেক্টর প্রোডাক্ট, অ্যান্ড দুইটা ভেক্টর প্রোডাক্টের ডট গুণফল থেকে আমরা যে নিউ প্রোডাক্টটা পাই ওটা কিন্তু একটা স্কেলার প্রোডাক্ট হয়। এটা হচ্ছে যে আপনারা এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের যে ডট গুণফল অ্যান্ড ক্রস গুণফল যেখানে আছে ওইটার ক্যারেক্টারিস্টিক্স থেকে আসলে এই জিনিসটা পাওয়া যায় আর কি। তো এটা মনে রাখবেন যে কাজ কিন্তু একটা স্কেলার, কাজ হচ্ছে একটা স্কেলার প্রোডাক্ট, ঠিক আছে। আর হচ্ছে তবে কাজ, সরি, একটা স্কেলার, বাট এটার যেসব বাই প্রোডাক্ট হচ্ছে যে আপনার এফ অ্যান্ড এস, ঠিক আছে। তো এর পরবর্তীতে আমরা চাই যে কি বলছে পরবর্তীতে, যে when a person pushes a cart forward, the cart undergoes a displacement under the action of the pushing forward. So the pushing force does the work on the cart. ঠিক আছে। তো এখানে যে বলছে যে তার মানে হচ্ছে আপনি একটা বস্তু, একটা কার্টের বাংলা কি, কার্ট মানে হচ্ছে, আচ্ছা বাংলা আপনারা আপনারা একটু দেখে নিন বাংলাকে। তো একটা বস্তুর উপর যদি আমি ধাক্কা, মানে একটা কার্টের উপর যদি আমি ধাক্কা প্রয়োগ করার পরে বস্তুটা সামনের দিকে যে আগাবেন, এই আগানোর যেই জিনিসটা হয়েছে এই জিনিসটাকে আমরা কাজ বলতেছি। তো এইখানে দেখেন দ্য ফোর্স অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স আর টু ইনডিসপেন্সিবল ফ্যাক্টরস। ইনডিসপেন্সিবল মানে আবশ্যক, তার মানে হচ্ছে আপনি কোনো বস্তুর উপর বল এবং হচ্ছে ডিসপ্লেসমেন্ট ছাড়া ওইটার উপর কখনো কোনো কাজ হবে না। এটা নিয়ে হচ্ছে যে মানে এটা ছাড়া আপনার কাজ হবে না। যেমন আমাদের একটা এক্সাম্পল ছিল যে একটা কি বলে এটা, দারোয়ান, ধরেন যারা হচ্ছে যে আপনার বেসিক্যালি এই যে এটিএম বুথে যেসব দারোয়ানগুলো থাকে দেখবেন যে ওনারা প্রায় সময় একটা জায়গায় বসে থাকে। তো বসে থাকলে তো আমরা বলি যে ওনারা কাজ করতেছে, বাট ফিজিক্সের ভাষায় উনি কি আসলে কাজ করতেছে? উনি তো নিজের জায়গায় বসে আছে, ওনার কোনো ডিসপ্লেসমেন্ট নাই। তো ওনার কোনো ডিসপ্লেসমেন্ট না থাকলে আসলে ওনার তো কোনো কাজ হইতেছে না। তো যার কারণে আপনারা কাজ আর ফিজিক্সের কাজ এই জিনিসগুলো একটু মনে রাখবেন বা বুঝবেন, যদিও জাস্ট ফর ফান আশা করি। আচ্ছা আমরা পড়ালেখা যদি এসব আজাইরা পেঁচাল বাদ দিই, তো তাহলে এখানে কি বলতেছে, দ্য অ্যামাউন্ট অফ দ্য ওয়ার্ক ইজ ডিটারমাইন্ড বাই দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স and the magnitude of the displacement in the direction of the force.
that the greater the force and the greater the displacement in the direction of the force, the greater the work done. তার মানে হচ্ছে একটা বস্তুর উপর আপনি যত বেশি বল প্রয়োগ করবেন এবং বস্তুটা যত বেশি সরণ হবে তত বেশি এটির হচ্ছে যে কাজ সংঘটিত হবে। ঠিক আছে? তার মানে এখানে এখানে আর কি বলছে এগুলা, এগুলো হচ্ছে তেমন একটা রিডিং পড়ার মতো বিষয়গুলো আর কিছু এখানে বোঝার মতো নাই। তো আমরা সরাসরি ইকুয়েশনটাতে চলে আসি। তো ইকুয়েশনটা কিভাবে ওরা ডিফাইন করছে দেখেন, লেট এফ রিপ্রেজেন্ট লেট এফ রিপ্রেজেন্ট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অ্যান্ড এস রিপ্রেজেন্ট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডাব্লিউ রিপ্রেজেন্ট দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। ঠিক আছে? তো এখান থেকে আমরা পাইছি। আর এটার যদি আমরা একটা গ্রাফিক্যাল ডিনোটেশন করি তাহলে একটা বস্তু দেখবেন, একটা বস্তুর উপর প্রথমত হচ্ছে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স জি নিচের দিকে কাজ করে। এই গ্র্যাভিটেশনাল ফোর্সের কিছু আলাপ আমরা সামনে করব, তো এটা একটু মনে রাখেন। এটার অপোজিটে, এই গ্র্যাভিটেশনাল ফোর্সের অপোজিটে যেহেতু একটা বস্তু মানে আপনার একটা বল সমানুবিপরীত বল থাকবে, তো যার কারণে এই গ্র্যাভিটেশনাল ফোর্সের অপোজিটে আমরা একটা ন্যাচারাল ফোর্স পাই। অ্যান্ড যদি আমি একটা বস্তুকে তখন এফ বলের সামনের দিকে ধাক্কা দেই তাহলে বস্তুটা নিজের অবস্থান থেকে যে নতুন সরণ বা যে সামনের দিকে বা বস্তুর যেদিকে ধাক্কা দেওয়া হয়েছে, যেদিকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, ওই দিকে যে সরণটা ঘটে, ওই সরণটাকে যদি দুটোটার আমি যদি গুণফল নিই, গুণফল নিলে আমরা পাই কাজ। ঠিক আছে? তো এইখানে হচ্ছে যে এইটা তো খুবই সহজ সরল সংজ্ঞা, যেটা আমরা 9-10-এও পড়ছি। কিন্তু আপনাদের মনে আছে যখন আমরা ইন্টারে উঠি তখন আমাদের পড়ালেখা একটু একটু টাফ হয় বা একটু হচ্ছে ক্যালকুলেটিভ হয়। তো ক্যালকুলেটিভ হওয়ার সময় দেখেন এখানে আমি বস্তুটার সমান্তরালে ধাক্কা দিয়ে সমান্তরালে চলে গেছে। বাট ইন এ কেস আমি যদি বস্তুটাকে সমান্তরালে না টেনে আমি যদি বস্তুটাকে একটা অ্যাঙ্গেলে টানি, যেমন ধরেন আপনারা ওই যে একটা ফিজিক্সের ফ্যাক্টর চ্যাপ্টারে হচ্ছে একটা কনসেপ্ট ছিল যে ঠেলার চেয়ে টানা সহজ, ঠেলা গাড়ি ঠেলার চেয়ে টানা সহজ। কেন টানা সহজ? যে টানার কারণে এইখানে যে এটার যে উপাংশগুলা ডিভাইড হয়, উপাংশগুলো আমাদের যে ওয়েট থাকে ওই ওয়েটটাকে মিনিমাইজ করে দেয়, যার কারণে হচ্ছে ঠেলা থেকে টানা সহজ। তো ওই কনসেপ্টটা এখানে কাজ আসে। তো দেখেন এখানে কি বলছে, তো যখন ইফ দ্য if the direction of the force কি রে এরকম করতেছে কেন? if, if the direction of the force is at angle to the direction of the object's motion, the force can be resolved into two components, and the components parallel to the direction of the displacement and the components parallel perpendicular to the direction of the displacement. তার মানে একটা বস্তুকে যদি আমি কোনো একটা অ্যাঙ্গেলে টানলে বস্তুটার আসলে যে কম্পোনেন্টস আছে ওইখান থেকে আমরা দুইটা কম্পোনেন্টস, যেটা হচ্ছে আমরা ফিজিক্সের ভাষায় উপাংশ বলি, উপাংশতে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপনার সমান্তরাল উপাংশ, একটা হচ্ছে আপনার সমান্তরাল উপাংশ, একটা হচ্ছে লম্বালম্বী উপাংশ। ঠিক আছে? অ্যান্ড এইখান থেকে আমরা বুঝতে পারতেছি তার মানে একটা বস্তুকে শুধুমাত্র আসলে আমরা যদি সমান্তরালে করি তাহলে হচ্ছে যে একটা আমরা এফএস ইকুয়েশন দিয়ে হয়ে যাচ্ছে। বাট যদি আমি যখন এটার একটা সমান্তরাল অ্যাঙ্গেলে টানতেছি, মানে একটা হচ্ছে আপনার অ্যাঙ্গেলে টানতেছি, তাহলে অ্যাঙ্গেলটা ম্যাটার করতেছে, তখন আমার ক্যালকুলেশনটা কীভাবে হবে? অ্যান্ড ওইখান থেকে আপনারা যে ক্যালকুলেশনটা জানেন যে তখন আমার ইকুয়েশনটা দ্বারা হচ্ছে যে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা। তো এইখানে হচ্ছে এটা আপনারা সবাই মুখস্থ করেন, বাট আপনারা, আমি জানি না আপনারা কতজন জানেন যে এখানে আসলে কস থিতাই কেন হয়েছে, এখানে কেন সাইন অর বা ট্যান এগুলো হয় নাই কেন? তো এগুলো না হওয়ার কারণ হচ্ছে যে সাইন্টিফিক বা হচ্ছে যে আপনার এক্সপেরিমেন্টাল রিজন হচ্ছে যে ধরেন আপনি জানেন যে যখন আমি একটা বস্তুর এরকম মানে একটা কম্পোনেন্টস পাই, ওই কম্পোনেন্টসটাকে আমি দুইটা অংশে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে আপনার সমান্তরাল আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার, বা হচ্ছে পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্বালম্বী আর প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল। ঠিক আছে? তো তখন আমি যদি এই উপাংশটার এই দিকে কি পরিমাণ বল কাজ করছে এটা যদি আমি জানতে চাই, ধরেন আমি এখানে এটাকে একটা অ্যাঙ্গেল টানলাম আর এদিকে একটা অ্যাঙ্গেল টানলাম, এটাকে আমি ধরেন এই দিকে মিলাই দিলাম, অ্যান্ড মিলাই দেওয়ার পরে এটা একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল না? অ্যান্ড ট্রায়াঙ্গল থেকে আপনারা একটা জানেন যে এটা মনে হয় আমি থার্ড চ্যাপ্টারে থার্ড বা ফোর্থ চ্যাপ্টারে বলছিলাম যে সাইন ইকুয়ালস টু আমরা কি জানি, লম্ব বাই অতি। ঠিক আছে? লম্ব বাই অতি। অ্যান্ড কস যদি আমরা কি জানি যে ভূমি বাই অতি। আমি পুরোটা লিখলাম না, ভূমি বাই অতি। তো এইখানে দেখেন আমার এই অ্যাঙ্গেলটা নিয়ে আমার কাজ করতে হবে। অ্যান্ড এইটা কি, এটাকে যদি আমি এটাকে আমার অ্যাঙ্গেল হিসেবে ডিনোট করি, এটা তাহলে আমার লম্ব, এটা তাহলে আমার ভূমি, আর এটা তাহলে আমার অতিভুজ। অ্যান্ড আমরা জানি কি অতিভুজ আর ভূমির মধ্যে যে সম্পর্ক ওইটা আমরা ডিফাইন করি কস দিয়ে। অ্যান্ড ওইখান থেকে মূলত আমার যে ইকুয়েশনটা আসে, ওই ইকুয়েশনটা আসে যে আসলে এফ এস ইকুয়ালস টু কস
আলফা। তো এখানে এই ইকুয়েশনটা তার মানে এটা বোঝাচ্ছে যে যদি আমার অ্যাঙ্গেলটা আসলে এখানে না হয়ে এইদিকে হয় তাহলে কিন্তু কিন্তু ক্যাচাল আছে ভাই। যার সাথে অ্যাঙ্গেল আমার সেই কিন্তু আমার সেই উপাংশটাই হচ্ছে যে আমার কস হয়ে যায়, আর যেটার সাথে অ্যাঙ্গেল নাই ওটা হচ্ছে আমার সাইন হয়ে যায়। তো যার কারণে কোয়েশ্চেন যদি একটু হার্ড করতে চায় তাহলে আমার অ্যাঙ্গেলটা এদিকে না দিয়ে মানে আপনার হচ্ছে সমান্তরালের সাথে অ্যাঙ্গেলটা না দিয়ে আপনার লম্বা লম্বা অ্যাঙ্গেলটাও দিতে পারে। And যখন এই এই অংশ নিয়ে কাজ করবেন তখন অবশ্যই আপনাকে আপনার যে ফর্মুলেশনটা আছে ফর্মুলেশনটা চেঞ্জ করতে হবে, এফ এস সাইন থিতা, ঠিক আছে, সাইন থিতা বা সাইন আলফা। তো এটা আপনার একটু মনে রাখবেন। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বেসিকের জিনিস। এটা আমি যদিও থার্ড চ্যাপ্টারে, সেকেন্ড চ্যাপ্টার বা থার্ড চ্যাপ্টারে আমি পড়িয়েছি, না প্রথম চ্যাপ্টারে মনে হয় পড়িয়েছি। তো এটা আবারও আপনার মনে করিয়ে দিলাম। তো এইটা আপনারা মনে রাখবেন ইন কেস যদি কোয়েশ্চেন একটু ঘুরায় ওরা করতে চায়, মানে বুয়ের স্টাইলে কোয়েশ্চেন করতে চায় আর কি। তো তাহলে দেখেন এখানে কি বলছে, সিন্স there is no displacement in the direction পারপেন্ডিকুলার টু দ্য ডিসপ্লেসমেন্ট। তার মানে হচ্ছে যে আপনার লম্বালম্বিভাবে হচ্ছে যে আমার বস্তুটার কোনো সরণ ঘটে নাই, তার মানে আমি বলতে পারি যে ওই দিকে আমার যে ডিসপ্লেসমেন্টটা আছে ওই ডিসপ্লেসমেন্ট হচ্ছে জিরো। তাহলে যে আমাদের কাজ সংগঠিত হয়েছে এই কাজটা হচ্ছে যে আপনার ম্যাগনিটিউড অফ দ্য কম্পোনেন্টস প্যারালাল। তার মানে হচ্ছে আমার যেই দিকে অ্যাঙ্গেলটা আছে ওই অ্যাঙ্গেলের সাথে হচ্ছে সমান্তরাল যে অ্যাঙ্গেলটা আছে ওই অ্যাঙ্গেলটাই কাজ করছে, কারণ বস্তুটা দেখেন এখান থেকে এইদিকে মুভ করছে বস্তুটা, এই অ্যাঙ্গেলের কারণে কিন্তু বস্তুটা কোনো উপরের দিকে উঠে যায় নাই। তো অল ইন অল হচ্ছে ওই জন্য আমরা এখানে যে ইকুয়েশনটা দাঁড় করাই ওটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস অফ থিটা বা কস অফ আলফা, আপনারা যেটাই বলেন না কেন, ঠিক আছে। অ্যান্ড এইখান থেকে আমার এই থিটাটা থেকে আমরা তিনটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স পাই। কারণ আমি জানি একটা থিটার ভ্যালু যখন আমি এরকম একটা বস্তুকে সমান্তরালে চিন্তা করি তাহলে বস্তুটার অ্যাঙ্গেল সর্বোচ্চ 180 ডিগ্রি হইতে পারে। অ্যান্ড 180 ডিগ্রি বেসিসে আমি হচ্ছে এখানে তিনটা পোর্শন পাই। একটা পোর্শন যেখানে হচ্ছে আপনার 0 to 90 ডিগ্রি, দেন হচ্ছে একটা 90 ডিগ্রি, অ্যান্ড একটা হচ্ছে 90 ডিগ্রি টু 180 ডিগ্রি। অ্যান্ড দেখেন কস আলফার কস আলফা বা কস থিতার মান হচ্ছে আপনার -1 টু হচ্ছে আপনার -1 টু হচ্ছে আপনার 1 পর্যন্ত সীমাবদ্ধ, যেটা আপনারা ট্রাইগোনোমেট্রির চ্যাপ্টারে গেলে পড়তে পাবেন। অ্যান্ড আশা করি আপনারা জানেনও। তো এই মানটা সীমাবদ্ধ, তার মানে হচ্ছে এখান থেকে আমরা বলতে পারি একটা কাজ পজিটিভও হইতে পারে, একটা কাজ আমাদের নেগেটিভও হইতে পারে, একটা কাজ আমার শূন্য হইতে পারে। এন্ড কিভাবে হইতে পারে ভাইয়া, এটা দেখেন, আমি আমি আমার যে থিটা যেটা আছে থিটাটা আমার 0 ডিগ্রি থেকে শুরু করে আমার হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট হইলে যে কাজটা হবে ওইটা আমাদের হবে পজিটিভ। আর এরপরে আমার অ্যাঙ্গেল যদি ইকুয়ালস টু 90 ডিগ্রি হয় তাহলে আমি যেটা পাবো ওইটা হচ্ছে শূন্য। শূন্য কারণ কি, কারণ কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। অ্যান্ড আমার অ্যাঙ্গেল যদি আপনার 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রির মধ্যে হয় এবং সমান হয়, এখানে সাইনগুলো কিন্তু দেখবেন এই একটা সাইন আর এই একটা সাইন, ঠিক আছে, 90 ডিগ্রি হইলেই সমস্যা। 90 ডিগ্রি হইলে এটা কাজটা জিরো হয়ে যাবে, অ্যান্ড 180 ডিগ্রি হলে যেটা আমার একটা নেগেটিভ কাজ হিসেবে থাকবে। অ্যান্ড আপনি বলতে পারেন যে ভাইয়া আসলে মানে আমরা তো একটা বস্তুকে বল প্রয়োগ করলে হচ্ছে যে বস্তুটা সামনের দিকে আগাবে, তো আসলে নেগেটিভ কাজ কিভাবে হয়? নেগেটিভ কাজগুলো আপনারা দেখবেন সামনে যখন স্প্রিং এর কনসেপ্ট পড়াবো তখন নেগেটিভ কাজ হয়। তারপরে হচ্ছে ধরেন একটা বস্তু তো খালি আমরা সামনের দিকে যে বল দিচ্ছি ওইটাও কাজ করে না, একটা ফ্রিকশন বলও কাজ করে, ফ্রিকশন বলের এগেনস্টে যে কাজটা হয় ওইটা আমাদের নেগেটিভ হয়। তো এটা নিয়ে আমাদের সামনে কনসেপ্ট আছে, তো এটা আপনারা পাবেন। তো আমি একটু সামনে আগাই, যে এখানে যে আমি যে এটা বলছি ওই জিনিসটার একটু ওরা ডিনোটেশন মানে আপনার থিওরিটিক্যাল ডিনোটেশনটা দিছে। অ্যান্ড ডিনোটেশনটার এখানে কি অ্যাঙ্গেল নিয়ে কি কথা বলে না, অ্যাঙ্গেল নিয়ে তো কথা বলার কথা কোথায়, ও আচ্ছা 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 আচ্ছা, এই যে এর পরের পরের পার্টে পড়ছে। বাট হ্যাঁ আপনাদেরকে আমি একটু আগে জানাই দিছি, একটু অ্যাডভান্স বানাই দিছি। তো এই আপনাদের ইকুয়েশন অ্যান্ড এখান থেকে যে জিনিসটা বলছে, আমি যেটা বলছি যে আপনাদের কীভাবে অ্যাঙ্গেল থাকলে ক্যালকুলেশনটা করতে হবে ওইটার কথা বলছে। অ্যান্ড এখান থেকে আপনাদের একটা মারাত্মক দরকারি এমসিকিউ, কাজ কিন্তু একটা স্কেলার প্রোডাক্ট, কিন্তু কাজের যেই দুইটা হচ্ছে যে আপনার মানে যাদের বাই প্রোডাক্ট কাজ মানে হচ্ছে ফোর্স অ্যান্ড আচ্ছা আপনার ডিসপ্লেসমেন্ট, এরা দুইজন কিন্তু হচ্ছে আবার ভেক্টর। তো দুইটা ভেক্টরের গুণফল থেকে আমরা যেই ডট গুণফল থেকে যে প্রোডাক্টটা পাই ওটা হচ্ছে একটা স্কেলার প্রোডাক্ট হয়। তো এই এমসিকিউটা আমাদের বাংলাদেশেও খুবই জনপ্রিয় ছিল অ্যান্ড এখানে খুবই জনপ্রিয়। তো আপনারা এইটা একটু মনে রাখবেন এবং এগুলোর এসআই এককও আপনাদের অনেক দরকারি, কারণ হচ্ছে আপনাদের
পরীক্ষাটা কিন্তু পুরোটা এমসিকিউ বেসড। তো আপনাদের ফোকাস করতে হবে এমসিকিউ বেসড, ঠিক আছে? অ্যান্ড এখানে আমি দেখবেন কিছু ক্যালকুলেটিভ ম্যাথ দেখাবো, বাট ওই ক্যালকুলেটিভ ম্যাথগুলোর হচ্ছে যে আপনারা ক্যালকুলেশন করবেন, ঠিক আছে, বাট ওগুলার হচ্ছে আপনাদের আসবে কিন্তু এমসিকিউ। তো যার কারণে হচ্ছে যে আপনাদের অনেক বড় বড় ম্যাথ পড়তে হবে না, বাট অনেক বড় বড় ম্যাথের অ্যাটলিস্ট আমরা আপনাদেরকে বুঝাই দিব, যাতে হচ্ছে ইন কেস আপনাদের যদি আসে তাহলে আপনারা ক্যালকুলেশনটা করতে পারেন। হ্যাঁ, অ্যান্ড ইভেন আমরা হচ্ছে যে কিছু শর্ট ট্রিক্সও দেখাই দিব যে আসলে কিভাবে আপনারা বুঝবেন যে কোন, মানে অনেক সময় দেখা যায় যে, কারণ আপনাদের এখানে আরও একটা জিনিস যেটা ম্যাটার করতেছে, ওইটা হচ্ছে টাইমের একটা ব্যাপার ম্যাটার করতেছে ভাইয়া। কারণ আপনাদের 48টা এমসিকিউ আপনাদের করতে হবে 60 মিনিটে। তো যেটা হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাটলিস্ট ভালো যে আপনার 100টা এমসিকিউ 60 মিনিটে করা লাগে। তো এখানে, তো যার কারণে আপনার কোয়েশ্চেনের ধরনও বুঝতেছেন। তো ওগুলা নিয়ে আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড কীভাবে আপনারা এমসিকিউগুলোতে আপনার হচ্ছে শর্ট ট্রিক্স ইউজ করবেন, এগুলো হচ্ছে আমরা আমাদের গ্রুপে ডিসকাস করতেছি। কারণ হচ্ছে যে আমি যদি একটা ক্লাসে এইভাবে সব কিছু ভেঙে ভেঙে বলি, তাহলে আসলে ক্লাসগুলো অনেক বড় লেন্দি হয়ে যাবে, তখন আপনারা আসলে ক্লাসগুলো করবেন না, ঠিক আছে? তো আপনারা গ্রুপে যুক্ত হয়ে যাবেন, ওইখানে আপনারা কোনো সমস্যা পড়লে, যে কোনো সমস্যা পড়লে আপনারা ওইখানে আমাদের থেকে হেল্প চাইবেন, সমস্যা নেই, আমরা আপনাদেরকে হেল্প যে কোনো সময় হেল্প করতে প্রস্তুত। অ্যান্ড দেন হচ্ছে যে আপনি কোথাও আটকে গেলে চিন্তা করেন, আপনার মতো অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে যে ধরেন আটকে গেছে, তো আপনার কারণে হয়তো বা অনেকেরই সমস্যা রিসলভ হয়ে যেতে পারে। অ্যান্ড ইভেন আপনারা যদি ভালো রেসপন্স করেন, তাহলে আপনাদের জন্য আমরা কিছু পরীক্ষার আগে কিছু ওয়ান শট ক্লাস, যেমন ম্যাথের কিছু ওয়ান শট ক্লাস কিন্তু নেওয়া হচ্ছে। আপনারা ম্যাথ ইয়াতে গেলে পেয়ে যাবেন, ম্যাথের প্লেলিস্টে গেলে পেয়ে যাবেন। ফিজিক্সেরও কিছু ওয়ান শট ক্লাস আমরা নিব, বাট হচ্ছে আমরা ফিজিক্সের চ্যাপ্টারগুলো, মোস্ট অফ দ্য চ্যাপ্টার একটু কভার করার পরে হচ্ছে যে আসলে আপনাদের এমসিকিউ নিব। আপনারা যদি, আমি যদি বেসিকই না বুঝাই, তাহলে আসলে আপনি মানে মানে ট্রিক্স অ্যান্ড টিপসগুলো বুঝবেন কীভাবে? তো আসলে ফাঁকি দিয়েন না, কারণ চায়নাতে ফাঁকি দিলে একটু 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 প্যারা খাবেন। তো তাই যতটুকু বেসিক আপনাদেরকে আসলে দরকার আমি ততটুকু বেশি ক্লিয়ার করতেছি, কারণ অনেকে হচ্ছে যে আপনারা এইচএসসিতে ফাঁকিবাজি করছেন, তো যারা এখন বাইরে পড়তে আসতেছেন, কারণ বাংলাদেশের সিস্টেমের সাথে এখানে মিলাই পারবেন না আপনারা। তো কাইন্ডলি ভাইয়ারা একটু আপনাদের বেসিকগুলো ক্লিয়ার করে আসেন। অ্যান্ড ম্যাথে হচ্ছে যে আপনাদের আমরা যে সিলেবাস কভার করছি, ওই সিলেবাস যদি আপনারা একবার কভার করেন, তাহলে আমি ইনশাল্লাহ বলতে পারি যে, কারণ আমি তো নিজে তো করতেছি, আমি নিজে বলতে পারি যে আপনাদের অ্যাটলিস্ট ফার্স্ট ইয়ারের যে ম্যাথ কোর্সগুলো থাকবে, স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিংয়ে আসবেন, তাদের দেখবেন যে ভাই চিলে লাইফ কাটতেছে, ভার্সিটি লাইফে প্যারাডাই চিল। এই যে বেসিক ক্লিয়ার থাকলে চিল, নাইলে ভাই চিল চিল গায়া তেল এনে, তো নাইলে পরে আমার এই গালমন্দ করবে যে ভাই ভার্সিটিতে তো কোনো চিলের দেখা পাইলাম না। তো আসলে ভার্সিটিতে উঠেন, তারপরে চিল আর চিল, কিন্তু চায়নার আকাশে আমি আসলে চিল দেখি নাই। তো ব্যাপারটা আসলে বলা আছে না। আচ্ছা, অনেক গল্প হয়ে যাচ্ছে, দুঃখিত দুঃখিত দুঃখিত। আমরা পড়ালেখায় ফিরি। তো এখান থেকে আপনার যেটা হচ্ছে, এটা একটা স্কেলার কোয়ান্টিটি, অ্যান্ড এটার এসআই একক হচ্ছে জুল। অ্যান্ড আমাদের এইচএসসি বই একটা ছিল আগে, একটা সময় ছিল ক্যালোরিতে, বাট ক্যালোরি থেকে এটার এসআই একক করা হয়েছে জুলে। অ্যান্ড এই দুইটা যদি আমরা কনভার্সন দেখি, তাহলে 4.2 ক্যাল ইকুয়ালস টু হচ্ছে 1 জুল, ঠিক আছে? আবার 0.24, দেখেন এটার উল্টাটা হচ্ছে 0.41 জুল ইকুয়ালস টু আবার হচ্ছে 1 ক্যাল। এটা এখানে লিখতেছি। তো এটা হচ্ছে যে আপনাদের এমসিকিউতে আসতে পারে, কারণ এটা হচ্ছে যে আপনাদের এমসিকিউ আসার মতো একটা কোয়েশ্চেন। তো আপনারা ভালো করে ফোকাস দিবেন এমসিকিউ বেসড যেসব কোয়েশ্চেনগুলো আছে ওইসব কোয়েশ্চেনগুলো থেকে। ইভেন হচ্ছে আপনারা আপনাদের বাংলাদেশের যে এইচএসসি বুকের সিলেবাস আছে ওইটা পড়বেন, বাট ওইটা যদি কেউ কভার করতে পারেন, তাহলে ভাইয়া আসলে মোর দেন এনাফ, ঠিক আছে? বাট এই যে বেসিক ক্লিয়ার রাখতে হবে, কারণ হচ্ছে যে আপনাদের সময় কম, সময় বেসিস আপনারা করতে হবে। অ্যান্ড জুলকে আমি আরও একটা এককে প্রকাশ করতে পারি, ওইটা হচ্ছে নিউটন মিটার। কারণ আপনার এটা কি হচ্ছে, একটা হচ্ছে ফোর্স, একটা হচ্ছে যে আপনার ডিসপ্লেসমেন্ট। ফোর্সের একক হচ্ছে নিউটন, অ্যান্ড ডিসপ্লেসমেন্টের একক হচ্ছে যে নিউটন। তো আপনাদের অনেক সময় 1 জুল, সরি, 1 জুল না দিয়ে হচ্ছে 1 nmও দিতে পারে। তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন আর কি, এমসিকিউ বেসিস যেহেতু। এর পরে চলে আসি যে আপনাদেরকে যে জিনিসটা আমি ওইখানে বলছি অ্যাঙ্গেলের কথা, এখানেই বলতেছে, এখানে এই জিনিসটা ডিসকাস করে দেখেন। নাও লেটস ডিসকাস দ্য ওয়ার্ক ফর্মুলা সিন্স দ্য ওয়ার্ক ডিপেন্ডস অন দ্য কোসাইন অ্যাঙ্গেল between the force and the displacement, and the range of alpha is 0 to 180 degree, meaning the cosine range from -1 to 1. Work can be positive
অর নেগেটিভ। অ্যান্ড একটা বস্তুর কাজ পজিটিভ নেগেটিভ অ্যান্ড জিরো হইতে পারে কখন, ওয়ান অ্যান্ড অনলি যখন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। অ্যান্ড এটা একটা স্পেশাল কেস, অ্যান্ড এই স্পেশাল কেস থেকে হচ্ছে যে অনেক ভালো লেভেলের সুন্দর লেভেলের এমসিকিউ আসলে আসার মতো এমসিকিউ আছে। তো আমরা আসলে পরবর্তীতে যাই। তো এখান থেকে যে জিনিসটা বলছি দেখেন, যখন আপনার কোসাইন অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তখন হচ্ছে যে আপনার কসের মান জিরো, তখন আসলে কোনো কাজ হইতেছে না। তাহলে এই জিনিসটা আসলে কি ডিফাইন করে? এখানে হচ্ছে যে আপনার আসলে ঠাড়া মুখস্থ না করে আপনার ক্যারেক্টারিস্টিক্সগুলো মনে রাখা দরকার, কারণ এখানে ফিজিক্সে হচ্ছে আপনার ক্যারেক্টারিস্টিক্স থেকে অনেক ভালো লেভেলের কোয়েশ্চেন আসে। যে আপনি যদি ক্যারেক্টারিস্টিক্সগুলো যদি মিস করেন তাহলে আপনি ভালো লেভেলের এমসিকিউ মিস করবেন। আপনাদের এখানে কিন্তু জাস্ট হচ্ছে যে ক্যালকুলেটিভ এমসিকিউ আসবে তা কিন্তু না, আপনাদের হচ্ছে এই যে থিওরিটিক্যাল এমসিকিউ যেগুলো আছে, থিওরিটিক্যাল বলতে ভাই ঠাড়া মুখস্থও আছে, বাট হচ্ছে এই যে বললাম আপনাদের টপিকগুলোর বেসিক ক্লিয়ার করা লাগবে আর কি। তো দেখেন, দিস ইন্ডিকেটস when the direction of the force is perpendicular to the direction of the displacement। যখন হচ্ছে যে আপনার বস্তুর যেদিকে ফোর্স অ্যাপ্লাই করতেছেন তার সাথে হচ্ছে যে ডিসপ্লেসমেন্টের যদি হয় 90 ডিগ্রি, তাহলে আসলে এটা কোনো কাজ হয় নাই। ঠিক আছে, তো এটা কেন হয় না? কারণ কস 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মান হচ্ছে জিরো। তো আপনি এফ আর এস এর মান যতই দেন না কেন ভাই, এই যে কসের মান জিরো অ্যান্ড এই একটা ফ্যাক্টর পুরো জিনিসটারই জিরো বানাই দিচ্ছে। ঠিক আছে, তো দেখেন তাহলে when an object moves horizontal surface both like the, এটা কিভাবে হয় এটা দেখেন, এই যে both the হচ্ছে যে আপনার both the gravitational force and the normal force আর পারপেন্ডিকুলার ডিসপ্লেসমেন্ট অফ ডিরেকশন, সো নিদার ফোর্স ডাজ দ্য ওয়ার্ক। তো ওই যে যেটা বলছি, আপনার একটা বস্তুর উপর তো ভাই এই দিকে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, এই দিকে হচ্ছে যে আপনার এইদিকে হচ্ছে আপনার গ্র্যাভিটেশনাল জি কাজ করতেছে, এইদিকে হচ্ছে আপনাদের নর্মাল ফোর্স এন্ড কাজ করতেছে। এদের কি হবে তাহলে? এদের আসলে এরা দেখেন ফোর্সের আসলে ফোর্সের সাথে আসলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করে, যার কারণে আসলে এরা আসলে আমার যখন বস্তুটা হরাইজন্টাল সরি হ্যাঁ হরাইজন্টাল সারফেসে কাজ করে তখন আসলে এই দুইটার কোনো কাজ আসে না। বাট এখান থেকে একটা মজার লেভেলের কোয়েশ্চেন হতে পারে। অ্যান্ড কোয়েশ্চেনটা কেমন আপনাকে বলি। আমি ধরেন একটা দেওয়ালে একটা পেরেক নিলাম, অ্যান্ড এই পেরেকটা হচ্ছে আপনার 5 সেন্টিমিটার ধরেন। অ্যান্ড আমি বললাম আমি এই দিক থেকে একটা হাতুড়ি দিয়ে এটাকে হচ্ছে 10 নিউটন বল দিয়ে আঘাত করলাম। And আঘাত করার পরে হাতুড়িটা এদিক ভিতরে ঢুকে গেল, অ্যান্ড ভিতরে ঢুকে এটার তখন লেন্থ হয়ে গেল ধরেন 5 থেকে 3 সেন্টিমিটার হয়ে গেল। তার মানে এটার হচ্ছে যে আপনার বলতে পারেন যে এই যে 2 সেন্টিমিটার একটু সরণ ঘটছে। অ্যান্ড আমার এখানে দেখেন আমি বস্তুটার উপর বল প্রয়োগ করছি এই দিকে, বস্তুর সরণ হয়েছে এই দিকে। অ্যান্ড এখন আমি কোয়েশ্চেনে বললাম ভাইয়া গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে আসলে কাজ কতটুকু হয়েছে, গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে ওয়ার্ক ডান কতটুকু হয়েছে। অ্যান্ড দেখেন ভাইয়া গ্র্যাভিটেশনাল ফোর্স তো কাজ করে আমার এই দিকে। এটা সম্ভবত বুয়েটেরও একটা কোয়েশ্চেন ছিল, যে ধরেন একটা প্যারাককে হাতুড়ি মারছি, মারে ভিতরে ঢুকাই দিছি, বললাম যে গ্র্যাভিটেশনাল এর কারণে এগুলো বললাম, আমি সব ক্যালকুলেশন করে ফেলছে 10 × 2 ইকুয়ালস টু হচ্ছে যে 20। বাট একটা লাস্টে দেখা গেল ডি নাম্বার অপশানে দেওয়া আছে জিরো। অ্যান্ড জিরো কেন? কারণ হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে আপনি যেই বল প্রয়োগ করছেন ওইটা, সরি গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড হচ্ছে যে আপনার যেদিকে সরণ হয়েছে সরণটা দুটোটার লম্বালম্বি হচ্ছে একটা মানে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। অ্যান্ড ওইখান থেকে আমি কসের ভ্যালু পাইতেছি 90, অ্যান্ড 90-র কারণে পুরো ইকুয়েশন হয়ে যাচ্ছে আমার জিরো। অ্যান্ড তখন হচ্ছে যে আমার কাজ হয়ে গেল শূন্য। তো আপনারা একটু কোয়েশ্চেনগুলো ক্লিয়ারলি পড়বেন অ্যান্ড বুঝে শুনে পড়বেন, এই জন্য হচ্ছে আপনাদের বেসিকগুলো ক্লিয়ার করা দরকার। তো যার কারণে দেখেন এখানে যখন বলতেছে, তো আমার আলফার মান যখন 90 ডিগ্রি থেকে জিরো অ্যান্ড হচ্ছে 0 ডিগ্রি থেকে বড়, তাহলে হচ্ছে যে কাজটা আমার মানে 0 থেকে বড়, তার মানে হচ্ছে যে কাজটা আমার পজিটিভ ওয়ার্ক হয়েছে, যেটা আপনাকে আমি প্রথমে বলছি। আর যদি কাজটা হচ্ছে আপনার 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট এরকম হয়, তাহলে আপনার কোসাইনের মান হচ্ছে জিরো। হ্যাঁ, কজ জিরো অ্যান্ড টু জিরো উইচ মিনস, আচ্ছা ও আচ্ছা আচ্ছা সরি, হ্যাঁ। তাহলে কজের মান হচ্ছে আমার জিরো, মানে হচ্ছে যে আপনার জিরো থেকে ছোট হচ্ছে, তার মানে আমার যে কাজটা হচ্ছে ওইটাও জিরোর থেকে নিচে হচ্ছে। অ্যান্ড দ্যাট মিনস যে কাজটা আমার যে এই বলের দ্বারা যে কাজটা হয়েছে আমার ওই কাজটাকে হচ্ছে যে আমি নেগেটিভ ফোর্স বলতেছি। ব্যাপারটা যদি আমি একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে হচ্ছে যে একটা বস্তু ধরেন আমি এই দিকে টানতেছি, আর এই দিকে সারফেসের সাথে যেটা আছে ওইটা হচ্ছে সারফেসের সাথে একটা হচ্ছে আপনার কি বলতাম ঘর্ষণ বল কাজ করতেছে। এন্ড ঘর্ষণ বলটা আসলে বস্তুটাকে এইদিকে আটকে, সরি এটা ছোট হাতের অ্যালফাবেট, এটা ঘর্ষণ বলটা এদিকে কাজ করতেছে আর আমার পুলিং ফোর্সটা এদিকে কাজ করতেছে। ঘর্ষণ বলটা আমার কাজ করতেছে এই দিকে, কিন্তু বস্তুর সরণ ঘটতেছে এই দিকে। তাহলে আমি কি বলতে পারি এদের দুজনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি না? যার কারণে দেখবেন যে বলা হয় যে বস্তুর
এখানে একটা সম্ভবত সামনে একটা ক্যালকুলেশন আছে যেখানে দেখবেন যে এক্সটার্নাল ফোর্স অ্যান্ড ইন্টারনাল ফোর্সের যা, তো দেখবেন যে ইন্টারনাল ফোর্স যেটা হচ্ছে যে আপনার ফ্রিকশন একটা নেগেটিভ কাজ করে, অ্যান্ড যেটা হচ্ছে যে একটা এক্সটার্নাল ফোর্স ওইটা একটা হচ্ছে আপনার পজিটিভ কাজ করে, ঠিক আছে? তো আপনাকে এখানে বুঝতে হবে আপনার রেফারেন্স অফ ওয়ার্ক কোনটা। আপনার রেফারেন্স অফ ওয়ার্ক কি পুলিং ফোর্স, না আপনার রেফারেন্স অফ ওয়ার্ক হচ্ছে যে ফ্রিকশনাল ফোর্স? কারণ যার আপনার রেফারেন্স নেবেন তার সাথে ডিসপ্লেসমেন্টের সম্পর্ক কেমন ওইটার উপর ডিপেন্ড করেই হচ্ছে আপনার কাজের ধরনটা নির্ণয় হবে, ঠিক আছে? তো এটা বলছি, এরপরে হচ্ছে এটা শেষ করলাম, এটা তো ওইখানে লিখে দিছি, তাও এখানে ধরেন আবার লিখে দেই। যদি আপনার আলফা 0 থেকে 190 ডিগ্রি হয় তাহলে হচ্ছে আপনার পজিটিভ। যদি আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয় তাহলে শূন্য কাজ। আর যদি আলফা আপনার কি লিখতেছি 90 ডিগ্রি থেকে বড় অ্যান্ড 180 ডিগ্রি পর্যন্ত হয় তাহলে কাজটা হবে আপনার নেগেটিভ। এটা হচ্ছে আপনার ভালো একটা এমসিকিউ, মনে রাখবেন, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা স্পেশাল কেস, অ্যান্ড স্পেশাল কেসের ক্যালকুলেশন মানে আপনার প্রশ্নটা কেমন হতে পারে ওইটা আমি বলে দিয়েছি। অ্যান্ড পরবর্তী স্লাইডে আমরা যাই, যে দেখেন এইখানে হচ্ছে যে আপনার এইখানে এমসিকিউ যেটা দিচ্ছে এটা হচ্ছে এটাকে এই জায়গায় বলা হয় আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে? এইখানে যাদেরকে আমাদের ভার্সিটিতে প্রিপারেটরি কোর্স করা হয়েছে তাদেরকে বলা হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বাট কথা হচ্ছে যে এই ইকুয়েশন এই ফর্মুলাগুলাই হচ্ছে যে ঘুরে ফিরে আপনার এমসিকিউতে আসতে পারে। এন্ড কীভাবে আসতে পারে, এরকম বললো যে কোনটাতে কি হবে ওইটার ভ্যালু, এবার এ বি সি ডি দিয়ে হচ্ছে যে আপনার ইয়া দিয়ে দিল, এখানে দুইটা ইয়া দিয়ে দিল, অ্যান্ড এখান থেকে আপনার চুজ করতে হবে। দেখেন আমরা আসেন কোয়েশনটা সলভ করি। এ হরাইজন্টাল পুলিং ফোর্স F 16 অ্যাপ্লাই টু পুল এ 10 কেজি, তার মানে আমি এখানে পাই গেলাম আমার F, এখানে পাইছি আমার M, এন এখানে বলতেছে অবজেক্ট স্মুথ হরাইজন্টাল সারফেস। তার মানে কি ভাই, তার মানে এখানে স্মুথ যখন বলছে তার মানে ভাইয়া এখানে যে আমরা ফ্রিকশনাল ফোর্স এফ কে যেটা বলি, এফ কে আমার নাই, এফ কে আমার জিরো। তো আপনি কোয়েশ্চেনে একটু ভালো করে ফোকাস দিবেন। ফর এ ডিস্টেন্স ফর 10 মিটার, তো আমি পাই গেছি, আমি এফ পাই গেছি, আমরা এস পাই গেছি। এবার কি বলছে দেখি, দ্য ওয়ার্ক ডান বাই দ্য পুলিং ফোর্স এফ ইজ, তো এখানে সুন্দর মতো করে আপনি এফ এস এর ভ্যালু বসান। এফ কত? এফ হচ্ছে 60, তারপরে হচ্ছে এখানে কি দিছে S10, তো তাহলে এখান থেকে ডাইরেক্ট বসাইতে পারছি। এখান থেকে এই কোয়েশনে সব কিছু দেওয়া আছে, এখান থেকে তারপরে বলতে পারতো যে আপনার এ এর ভ্যালু বাইর করতে, কারণ এফ এর মান দেওয়া আছে, এম এর মান এখানে এম এর মান দেওয়া আছে, এন্ড হয়তো বা এটার বলতে পারতো এখানে অনেক ধরনের করা যেত, কারণ এস ইকোয়ালস টু যে আপনাদের ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের ইউটি প্লাস হাফ এইটি স্কোয়ার যে ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো আসলে এইখানে কোয়েশনগুলো এরকমই হয় যে আপনাদের যে সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার পড়াইছি ওগুলার হচ্ছে যে ফর্মুলাগুলো একটার সাথে মানে ফিউশন করে হচ্ছে যে আরও নতুন ধরনের মানে একটা ফর্মুলা থেকে অনেকগুলো ফর্মুলা আপনার ডিরাইভ করা যায়, and এইভাবে আসলে ফর্মুলাগুলো কানেক্টেড। তো আপনার আসলে ফর্মুলা সবগুলো মনে রাখতে হবে। তো এখান থেকে আমি যেটা পাইলাম এটা হচ্ছে 60 নিউটন। অ্যান্ড পরেরটা দেখেন, দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটি। ভাইয়া দেখেন আমার বল বস্তু, আচ্ছা এখানে এটা কি করি না, আচ্ছা দেখেন আমার বস্তু এটা তো পারপেন্ডিকুলার না, মানে ধরে নেন এটা আমি সোজা আঁকছি, হ্যাঁ সোজা আঁকছি, এটা 90 ডিগ্রি, আমার বক্স গেছে এইদিকে 90 ডিগ্রি, মানেই আমার কাজ কত? জিরো। তো তখন এখানে হচ্ছে যে আপনার হয়তো বা দেখেন এখানে এমসিকিউতে প্রথমে 0 থেকে তারপর 600 থাকতে পারে, তারপর 600 থেকে তারপর 0 থাকতে পারে। তো সো আপনার অপশনগুলোও ভালোভাবে খেয়াল করবেন, ঠিক আছে? তো আসেন পরবর্তীতে আসি, এরপরে হচ্ছে পাওয়ার বা ক্ষমতা, জোর যার মুল্লুক তার। আচ্ছা হোয়াটসএভার। তো তার মানে এখানে এখানে আমি যদি একটা বস্তুর উপর বল প্রয়োগ করি and বল প্রয়োগের পরিমাণে যে কাজটা হবে, অ্যান্ড এটা যে কোনো বস্তুর উপর যে কোনো হইতে পারে। যদি আমি এই কাজের রেট জানতে চাই, এই রেটটা জানতে চাই, তাহলে আমার জানতে হবে যে মানে সময় নিয়ে জানতে হবে, আর এই রেটটা সবার সেম হবে না। ধরেন একজনে একটা মানে এই এমসিকিউ 60 মার্কের, সরি 48টা এমসিকিউ কেউ হচ্ছে ধরেন 50 মিনিটে করে ফেললো, আর আরেকজনে হচ্ছে যে আপনার ধরেন 60 মিনিটে 60 মিনিট লাগাইছে। তো এখানে কার ক্ষমতা বেশি? প্রথম জনের ক্ষমতা বেশি। তো এটা হুদাই, সেটা কেন এক্সাম্পল দিলাম, আচ্ছা হোয়াটএভার, বাদ দেন। দ্য রেট অফ ডুইং ওয়ার্ক ইজ রিপ্রেজেন্টেড বাই পাওয়ার। তার মানে হচ্ছে আমি যদি আমার কাজকে সময় টি এর সাপেক্ষে যদি ভাগ দেই, যে প্রোডাক্টটা পাবো ওই প্রোডাক্টটাই হচ্ছে আমার ক্ষমতা, ঠিক আছে? অ্যান্ড দেন এখানে ইংলিশে এটা বলছে দ্য রেশিও অফ দ্য ওয়ার্ক ডান
to the time required to complete that work is called power. ঠিক আছে, তো এখানে এটা পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টিও মনে রাখতে পারেন, বা আমরা মনে রাখতাম ডাব্লিউ ইকুয়ালস টু পিটি। কারণ এই ইকুয়েশনটা আবার হচ্ছে আপনার এই যে ইলেকট্রিক্যাল পার্ট যেখানে আছে ইলেকট্রিক্যাল পার্টেও কাজ করবে। কারণ পি ইকুয়ালস টু মনে ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে ভি আই টি। তো ভি হচ্ছে যে মানে আপনার ইলেকট্রিক্যালের ভাষায় এইখানের পাওয়ার মানে হচ্ছে ভোল্টেজ ইন্টু আই। তো আপনি আসলে একটা ইকুয়েশন মানে এই যে ইকুয়েশনগুলো আসলে আপনার মনে রাখার যে টেন্ডেন্সি, ওইটা যদি আপনি যদি আসলে একটা ইকুয়েশন প্রপারলি মনে রাখতে পারেন, ওইগুলো থেকে আপনি ওই ইকুয়েশনগুলো আস্তে আস্তে ডিরাইভ করতে পারবেন। অ্যান্ড ওই ডিরাইভ করার থেকে আসলে হচ্ছে আপনার এতগুলো আসলে ইকুয়েশন মনে রাখতে হবে না, বা হচ্ছে অনেক সময় দেখা যায় আপনার ইকুয়েশন মনে আছে বাট ইকুয়েশনের সিকোয়েন্স আপনার মনে নাই, যে ভাই আসলে ডাব্লিউ ভিআইটি নাকি আরও যে এগুলো আছে। তো ওইটা তখন আপনার আসলে এই যে ইকুয়েশন আপনার মানে পূর্ববর্তী ইকুয়েশনগুলো মনে থাকলে আপনি ইজিলি এটা করতে পারবেন। তো আপনারা একটু এইখানে যেহেতু আপনাদের এমসিকিউ পরীক্ষা, তো আপনাদের হচ্ছে থিওরিটিক্যাল অ্যান্ড হচ্ছে যে এই যে আপনার ইকুয়েশনগুলোর হচ্ছে যে ট্রান্সফরমেশন একটা থেকে একটা ট্রান্সফরমেশন, এগুলো আপনাকে ভালো করে মনে রাখতে হবে। অ্যান্ড আসেন এখানে পরে এদের আপনার পাওয়ারের এসআই ইউনিট হচ্ছে ওয়াট। কই হ্যাঁ ওয়াট। অ্যান্ড এইখানে হচ্ছে আমরা এসআই ইউনিট হচ্ছে ওয়াট ইউজ করি, ঠিক আছে? মনে রাখবেন এসআই ইউনিট ওয়াট, কিন্তু দেখা যায় যে আমরা যখন ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করি তখন আসলে ওয়াটটা খুবই ছোট একটা ইউনিট। তখন আমরা এটা কিলোওয়াট, মেগাওয়াট, কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট ইকুয়ালস টু হচ্ছে 1 কিলোওয়াট, ঠিক আছে? আর 1⁶ ইকুয়ালস টু হচ্ছে যে 1 মেগাওয়াট। তো ওইখানে আপনার যখন ম্যাথটা দিবে আপনাকে একটা জিনিস, ও আচ্ছা এটা জিনিস একটা মনে রাখতে হবে আপনাদের হয়তো দেখা যাবে যে ওইখানে এসআই এককে দেয় না, যেমন সেকেন্ডের পরিবর্তে আপনাদের দিছে মিনিটে বা দিছে আওয়ারে। তখন হচ্ছে অবশ্যই আপনাকে এই জিনিসটা এসআইতে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? তো এইসব ছোট ছোট জিনিস আপনারা মনে রাখবেন। এইসব জিনিসগুলো বাংলাদেশের এমসিকিউতে দেখা যায়, তো এটা হচ্ছে এই দিকের এমসিকিউতে আছে, তো এগুলো একটু আপনারা মনে রাখবেন, ঠিক আছে? এগুলো একটু আপনারা নজর দিয়ে দেখবেন। আসেন এখানে একটা এক্সাম্পল দিছে, অ্যান্ড এই এক্সাম্পল থেকে এগুলো হচ্ছে কি এরকম কোয়েশ্চেন হতে পারে, আপনার সিনারিও বেসড কিছু কোয়েশ্চেন হতে পারে। অ্যান্ড ওই সিনারিও বেসড কোয়েশ্চেনে একটা সিনারিও থেকে আপনার 2-3টা যে ইকুয়েশন বা যে 2-3টা আমরা সমস্যা দেখি, ওই সমস্যাগুলোর মতো দেখেন। এই যে একটা বস্তুর মাস দিছে যে আপনার 0 কেজি, বলছে যে স্টার্টস ফ্রি ফল ফ্রম দ্য হাইট অফ 20 মিটার অ্যাভভ ফ্রম দ্য গ্রাউন্ড। তার মানে আমি যদি বস্তুটার ট্রাই করবেন যে কোনো জিনিসের একটা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে ফেলার জন্য, যাতে হচ্ছে আপনি বুঝতে পারেন। তো এখানে হচ্ছে হাইট আমার 20, বস্তুর ওজন আমার 1 কেজি। এবার দেখি আমাদের কোয়েশ্চানে কি বলছে। হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট ইন দ্য ফার্স্ট সেকেন্ড। দেখেন এখানে বলছে ডিসপ্লেসমেন্টের কথা, অ্যান্ড এইখানে আমি পড়াইতেছি আপনাদের কাজ ও ক্ষমতা। এটার সাথে ডিসপ্লেসমেন্ট কিভাবে কাজ করতেছে, কারণ ডিসপ্লেসমেন্ট আপনার কাজ ক্ষমতার জন্য বাইর করতে লাগবেন। এই ডিসপ্লেসমেন্টটা কোথা থেকে আসতেছে, সেকেন্ড চ্যাপ্টার থেকে। এন্ড এখান থেকে আপনি এরা করবেন কিভাবে, আমি সেকেন্ড চ্যাপ্টারে আপনাকে একটা ফর্মুলা পড়াইছিলাম যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে? তো এইখানে যদি যেহেতু বস্তুটা হচ্ছে আপনার ইয়াতে হইতেছে, এটা হচ্ছে আপনার ওই যে কি বলতাম ফ্রি ফল, তো ফ্রি ফল হলে এসটা হয়ে যাবে আমার হাইট। আর এখানে যে বস্তুটা যেহেতু প্রাথমিক অবস্থায় তো জিরো, মানে ইনিশিয়াল ভ্যালোসিটি জিরো, তো যার কারণে এই টার্মটা পুরোটা আমার জিরো হয়ে যাচ্ছে, অ্যান্ড হাফ রয়ে গেল। অ্যান্ড এখানে যে এটা আছে এটা মূলত হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স জি, তো আমার এটা হয়ে যাবে জি। অ্যান্ড এখানে হচ্ছে যে জি, তো আমি এখানে আপনাদের ওইখানে ডিরেক্ট এই ফর্মুলেশনটা লিখে দিছি, অ্যান্ড এই ফর্মুলেশনটা এখান থেকে আমি রিটাইপ করে দিছি। তো আপনারা আসলে এখান থেকে যে কোনো একটা মনে রাখলে পরবর্তীতে চলে আসতে পারবেন। অ্যান্ড এখান থেকে বলে দিচ্ছে সব কিছুর মান আপনারা দেওয়া আছে, এবার ক্যালকুলেশন করেন। অ্যান্ড এখানে হচ্ছে যে মানে ইজি ক্যালকুলেশনের জন্য আপনাদেরকে দেওয়া হবে যে জি এর মান অলওয়েজ 10, আর হচ্ছে যে টি 1 স্কোয়ার তো 1 হলে আয়া, তো এটা হচ্ছে যে আপনার মানে 1 স্কোয়ার 1। তো যার কারণে এখানে হচ্ছে আপনি যে মানটা পাইতেছেন ওইটা হচ্ছে যে 5 মিটার। তার মানে হচ্ছে আপনার প্রথম সেকেন্ডে বস্তুটার হচ্ছে ডিসপ্লেসমেন্ট হয়েছে, এখানে যদি 20 হয় তাহলে হয়েছে প্রথম সেকেন্ডে এটা হয়তো বা এতটুকু রিচ করছে। এন্ড এখান থেকে হয়তো বা আপনাকে পুরা মানে উল্টাও দিতে পারতো, আপনারা বলতো যে যদি বলতো যে আপনার তো এস জানা আছে তাহলে আপনি ক্যালকুলেট করেন যে এটা আসলে হচ্ছে যে মানে গ্রাউন্ডে হিট করতে কতক্ষণ সময় লাগছে, তো এটা আপনি এই ইকুয়েশন থেকে করতে পারবেন ইজিলি, ঠিক আছে? তো তো আপনারা জিনিসগুলো মনে রাখবেন। তো এটার জন্য যে আমি ডাইরেক্ট ফর্মুলা যদিও দিয়েছি যে 2h বাই হচ্ছে জি টি ইকুয়ালস টু, তো ওগুলো আপনি
ওই যে শর্ট ট্রিক্সের জন্য মনে রাখতে পারেন, বাট আপনার তো দেখা যাচ্ছে যে অনেক কিছু মনে রাখতে হচ্ছে, আপনারা সবাই তো মনে রাখতে মানে পারদর্শী নাও হইতে পারেন। তো এই যে একটা ইকুয়েশন দিয়ে কীভাবে হয় এই জিনিসটা আপনারা যখন তখন মানে প্র্যাকটিস করতে করতে, আর দ্বিতীয়ত আপনারা অনেক বেশি ভালো করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে দেখা যাবে যে আপনাদের মানে হাত খুলবে, মাইন্ড আরও শার্প হবে, ক্যালকুলেশন আরও ফাস্ট হবে, কারণ এখানে একটা টাইম লিমিটেড ব্যাপার আছে। আচ্ছা, তারপর পরবর্তী কোয়েশ্চেনটা বলি, হাউ মাচ ওয়ার্ক ডান গ্র্যাভিটি ওয়ার্ক ডাস গ্র্যাভিটি ডু অন দ্য অবজেক্ট ইন দ্য ফার্স্ট সেকেন্ড। তার মানে এখন বলছে যে বস্তুটার উপর আসলে কতটুকু কাজ হয়েছে। অ্যান্ড কাজ সম্পর্কে আমরা জানি কি, কাজ সম্পর্কে আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, ঠিক আছে। অ্যান্ড এখানে যে এফ এস আছে, এই যদি এই কোয়েশনটাকে আমি যদি এখন ভাঙি, তাহলে এফ ইকুয়ালস টু দাঁড়ায় হচ্ছে এম এ এস। কিন্তু আমার তো দেখেন ভাইয়া, এটা হচ্ছে গ্র্যাভিটির সাথে হইতেছে, তাহলে তো আমার এখানে এ কাজ করবে না আর এখানে এস কাজ করবে না, এখানে সবগুলো কি হয়ে যাবে এম জি এইচ। তো ডাব্লিউ ইকুয়ালস টু, এখানে কোথায় লিখতেছি, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, পুরো ফর্মুলাটাই লিখি, এফ এস কস অফ আলফা, ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ কস অফ আলফা, ঠিক আছে। আরে লেখা তো আমি মুখে বলছি, একটু বুঝে নিন, ঠিক আছে। তো এই যে এই দুইটা ফর্মুলা, তো এখানে এবার আপনি সুন্দর সুন্দর মতো করে বসান, এম এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে। অ্যান্ড এটা যেহেতু হচ্ছে যে আমার গ্র্যাভিটির বলছে, গ্র্যাভিটিও নিচের দিকে, বস্তুটাও পড়তেছে নিচের দিকে, তাহলে অ্যাঙ্গেল সুন্দর মতো করে আমার জিরো, জিরো মানে হচ্ছে ওয়ান, তো তার মানে আমার এইটার পুরোটার ভ্যালু হচ্ছে ওয়ান। তো সুন্দর মতো এম জি এইচ এর ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে এইচ ইকুয়ালস টু 20, সরি প্রথম ওই যে দেখেন প্রথম মিনিটে আমি কিন্তু ইকুয়েশনটা বাইর করছি এখান থেকে, তার মানে আমার প্রথম পার্টটা সেকেন্ড পার্টটা ক্যালকুলেট করার জন্য দরকারি। তো এইসব সিনারিও বেসড ক্যালকুলেশন যদি আপনি একটা মিস করেন, তাহলে বাকিটাতে আপনি প্রসিড করতে পারবেন না। তো আপনাকে এটা একটু খেয়াল রাখতে হবে আর কি। তো এখানে করে আপনি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি না, আচ্ছা না, এই যে এই দুইটা কোয়েশ্চেন আমি করলাম। এন্ড দেন সেকেন্ড কোয়েশ্চেনে আসি, হোয়াট ডাজ ডিসপ্লেসমেন্ট ইন দ্য সেকেন্ড সেকেন্ড, যেটা হচ্ছে যে মানে সেকেন্ড সেকেন্ড মানে দ্বিতীয় সময়ে দ্বিতীয় সেকেন্ডে আসলে ক্যালকুলেশনটা এটা কত, এটার জন্য একটা জিনিস আপনাকে বুঝতে হবে। দেখেন আপনি বস্তুটা যখন এখান থেকে রিলিজ করতেছেন, তো তখন হয়তো প্রথম সেকেন্ডে বস্তুটা হচ্ছে আপনার 5-এ গেছে, ঠিক আছে। অ্যান্ড দ্বিতীয় সেকেন্ডে হয়তো এটা আরও কতটুকু গেছে। আপনাকে মূলত জানতে চাইছে এই যে এই মাঝখানে জিনিসটা যে আছে, মানে এই মাঝখানের যেই টাইম ট্রাভেল, সরি আপনার ডিস্টেন্স ট্রাভেলটা আছে, এইটা জানতে চাইছে। নট দ্যাট যে আপনার টোটাল 2 সেকেন্ডে কীভাবে গেছে। তো যদি আমি এইটা করতে চাই, তাহলে আমাকে করতে হবে কি, তাহলে আমাকে প্রথমে করতে হবে, প্রথমে টোটাল 2-এরটা করতে হবে, তারপর 1-এরটা আমি জানি, তারপর মাইনাস করে দিলে হয়ে যাবে। তো যেটাকে আমি যদি ডিরেক্ট লিখি S2 মাইনাস এস S1, তো এখানে হচ্ছে যে আপনার হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে, হাফ জি 2t স্কোয়ার, আর ওইটার মান আমি অলরেডি পাইছি 5, তো আমি ডাইরেক্ট লিখে দিলাম। তো এখান থেকে তাহলে আমার কত আসতেছে, তো এখানে হচ্ছে যে এটা আমার হবে 4, এটা -5, তো এখান থেকে কাটলে 2 2 5 10 20 20 মাইনাস, তো আনসার হচ্ছে 15। তো তার মানে হচ্ছে আমার সেকেন্ড, এখানে কোয়েশ্চেনটা একটু ভুল লাগছে, মানে সেকেন্ড সেকেন্ড আর কি, যেহেতু বই থেকে করছে তো তুলছি, যার কারণে হচ্ছে যে এখানে একটু ভুল উঠছে আর কি, ভুল ছাপছে। তো এইটা, তো সেকেন্ডে, তো তারপর এখানে জিজ্ঞেস করছে, এবার দেখেন পরবর্তী কোয়েশ্চেন কি, হাউ মাচ ওয়ার্ক ডাজ গ্র্যাভিটি ডু অন দ্য ফার্স্ট সেকেন্ডে আমার হচ্ছে যে তাহলে কতটুকু কাজ করছে, অ্যান্ড কতটুকু কাজ করছে, অ্যান্ড এখানে আপনি হয়তো ডাইরেক্ট এমজিএইচ মাইরে পুরোটাই করে দিবেন, বাট একটা জিনিস খেয়াল রাখেন ভাইয়া, বলছে কি আপনার ফার্স্ট সেকেন্ডে, তার মানে হচ্ছে বস্তুটা প্রথম সেকেন্ডে যতটুক ডিস্টেন্স কভার করছে, ততটুকু আসলে এটার হচ্ছে যে মানে যেই কাজটা ওইটার কথা বলছে। তো এবার আসেন আমি ক্যালকুলেট করি সুন্দর মতো করে, হচ্ছে এম এর মান আছে, জি এর মান আছে, তারপরে এইচ এর মান আমি প্রথম ইকুয়েশন থেকে যে পাইছি 5, 5 10 50, এম এর মান 1, তো সুন্দর মতো করে হচ্ছে যে 50 কি আমার একক কি আমার জুল ভাইয়া, ঠিক আছে, গেল। তো তারপরে কি বলছে, দ্য হোয়াট ইজ দ্য পাওয়ার ওয়ার্ক বাই দ্য ফার্স্ট সেকেন্ড অ্যান্ড দ্য সেকেন্ড সেকেন্ড। তো এটা হচ্ছে টাইম দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে। আসলে আপনাকে যদি আমি এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথ করে দেখাই, অনেক বড় ভিডিও হয়ে যাবে, আপনারা তখন করবেন না। তো কাইন্ডলি আপনাদের জন্য আমি হচ্ছে সেকেন্ড 3টা তো করাই দিছি, 4 আর 5 আপনাদেরকে হোমওয়ার্ক বলবো না কি বলবো, আপনাদেরকে দিছি, আপনারা কমেন্ট বক্সে আনসার করেন, বা হচ্ছে আপনাদের গ্রুপে এসে আনসার করেন। আপনি আনসার মিলে নেন, বা যদি আটকায় যান আমাদেরকে বলেন, তাহলে দেখবেন কোয়েশ্চেনগুলো দেখে নেন। হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটি ইন দ্য ফার্স্ট সেকেন্ড অ্যান্ড ইন দ্য নেক্সট সেকেন্ড, মানে ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে হচ্ছে যে দুটোটার ডিফারেন্স চাই না, দুটোটাই চাইছে, ঠিক আছে। অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাভারেজ পাওয়ার অফ দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটি ওভার দিস 2 সেকশন, মানে এই দুইটারে হচ্ছে যে আপনার অ্যাভারেজ করলে হয়ে যাবে। তো আশা করি আপনারা এগুলো পারবেন না, কমেন্ট বক্সে আপনারা হচ্ছে ট্রাই করবেন এগুলোর আনসারগুলো দেওয়ার। তো আসেন পরবর্তীতে আসি, এবার হচ্ছে যে আমাদের ওয়ার্কের এনার্জি,
আমরা কি এত চলে আসছি? হ্যাঁ, ওয়ার্ক অ্যান্ড এনার্জি আসলে কিভাবে ওয়ার্ক এবার হচ্ছে যে আমাদের এনার্জির সাথে রিলেটেড এই জিনিসটা এবার দেখা মানে এইখানে আমরা পড়বো। তো work and energy are too closely related physical quantities. If an object can do work, we can say that the object possesses an energy. কি বলছে ভাইয়া? তার মানে একটা বস্তু যদি আমার কাজ করতে পারে, তার মানে বস্তুটা একটা শক্তি possess করে, একটা শক্তি ইনহেরিট করে, বাংলা বলতে গেলে একটা শক্তি ধারণ করে, ঠিক আছে? তো হচ্ছে তার মানে হচ্ছে যেকোনো যে বস্তুর কাজ করার ক্ষমতা আছে ওই বস্তুর শক্তি ধারণের ক্ষমতা আছে। তো আপনি কিভাবে বলতে পারতেছেন ভাইয়া? দেখেন এখানে এক্সাম্পল হিসেবে দিছে a compressed spring can do work by pushing an object away from its release, so the compressed spring possesses an energy. তার মানে আমি যদি একটা বস্তু ধরেন একটা স্প্রিং, এটা হচ্ছে ধরেন স্প্রিং, তো এই স্প্রিং এর সামনে একটা বস্তু আমি রাখলাম, তো এটার আমি যদি এইদিকে পুশ করি, পুশ করলে এটা ছোট হইতে হইতে মিনিমাইজ হয়ে হয়ে এখানে ধরেন আসলো, এখানে আসার পরে বস্তুটা একটা যে এই যে তার মানে আমি এদিক থেকে যে ফোর্স অ্যাপ্লাই করছি এদিকে একটা সরণ হয়েছে, তার মানে এফ আর এস উপস্থিত, তার মানে আমি বলতে পারি এখানে একটা কাজ হয়েছে। এন্ড কাজ হওয়ার পরে আমি যদি স্প্রিংটাকে এখন ছেড়ে দিই তাহলে কি বস্তুটা এই বস্তুটাকে এদিকে একটা ধাক্কা দিবে না? এন্ড এই ধাক্কা দেওয়ার জন্য যে জিনিসটা ও স্টোর করতেছে ওইটাকে এক ধরনের এনার্জি না? এন্ড ওই এনার্জিটাই হচ্ছে এর হচ্ছে বিভব শক্তি আর কি। তো এই জন্য বলা হয়েছে যদি একটা বস্তুর হচ্ছে আপনার যদি কাজ করার ক্ষমতা থাকে, এই যে কই গেল, যদি একটা কাজ কাজ করার ক্ষমতা থাকে তাহলে আমরা বলতে পারি ওই বস্তুটা একটা এনার্জি স্টোর করতে পারে। এন্ড কিভাবে করতে পারে ওইটার এক্সাম্পল দিয়ে দিল। তারপরে হচ্ছে যে আপনার এখানে বললো, এখানে কি বলছে দেখি যে as we know different forms of energy can convert manually and the total energy does not change in the conversion. In this conversion process work plays an important role. তার মানে হচ্ছে যে এই যে এনার্জি কনভার্সনের মধ্যে কাজ একটা গুরুত্বপূর্ণ রোল ভূমিকা সম্পাদন করে। আচ্ছা বাংলা বলতে কি কষ্ট হইতেছে। When a compressed spring is released and pushes an object, the kinetic energy of the object increases simultaneously. The elastic potential energy হচ্ছে ইলাস্টিক ইলাস্টিকের বাংলা কি? ইলাস্টিসিটি, নমনীয়তা, নমনীয় বিভব শক্তি, এটা ডিক্রিজেস। তার মানে হচ্ছে যে একটা বস্তু যখন হচ্ছে আপনি এটা কম্প্রেস করেন, কম্প্রেস করার পরে রিলিজ করলে তাহলে বস্তুটার যে কাইনেটিক এনার্জি আছে ওইটা বেড়ে যায়। কারণ কি, ধরেন এই যে আমি বস্তু এটার সাথে স্প্রিং ঝুলা লাগানো আছে, এটার আমি পুশ করলাম, এদিকে আসছে, এন্ড বসার পর এখান থেকে যে স্পিড এটা আগাবে, এই স্পিড যেটা পাইতেছে ওইটা হচ্ছে আমার একটা কাইনেটিক এনার্জি। হ্যাঁ, এখানে যে যেই স্প্রিং এর যে পোটেনশিয়াল এনার্জি আমি যে প্রথমে বলছি এটা যে এখানে স্টোর করে রাখতেছিল যখন আমি পুশ করতেছিলাম, ওইটা আস্তে আস্তে যত সামনের দিকে জাগাইতেছে, এই যে আমার এটা সে কি আঁকলাম এটা, সরি ফর দ্য প্যান। তো এই যে ধরেন এই যে আমার রিং রিং থেকে এখানে আমি এটা যখন পুশ করলাম, পুশ করার পরে ধরেন বস্তুর অবস্থা সেকেন্ড অপশন এখানে আসলো, অ্যান্ড আসার পরে যখন এটা আমি ছেড়ে দিলাম তখন এই দিকে যে আগাইতেছে একটা তো ভি বেগে আগাবে, তো ভি বেগে যখন আগাবে তখন এটার হচ্ছে যে কাইনেটিক ভ্যালোসিটি আমি পাইতেছি, সরি কাইনেটিক এনার্জি পাইতেছি, অ্যান্ড এখানে পুশ করার কারণে যে এটা প্রাথমিক অবস্থায় যে নিজের একটা যে আপনার বিভব শক্তি স্টোর করতেছিল এটা কমতেছে। তার মানে এদিকে হচ্ছে আপনাকে আমি যদি বলি কে পারতেছে, আর সাথে সাথে সাইমালটেনিয়াসলি পোটেনশিয়াল ইপি কমতেছে। তো এই যার কারণে আপনি দেখতেছেন যে মানে একটা শক্তির কনভার্সন একটা শক্তির কনভার্সনের সাথে সাইমালটেনিয়াসলি কাজ করতেছে, এই জিনিসটা এখানে বুঝাইছে, ঠিক আছে? তো এইখানে দেখেন কি বলছে, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক the the spring does on the object equals the amount of elastic potential converted into kinetic energy। যে তার মানে এই যে আমি যে এনার্জিটা স্টোর করতেছি ওইটাই পরবর্তীতে আমার হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তিতে রূপান্তর হচ্ছে, যার কারণে আমার কাইনেটিক এনার্জি বাড়তেছে, বিভব শক্তি আমার কমতেছে। তো এইভাবে হচ্ছে কাজ এর সাথে হচ্ছে যে আপনার হচ্ছে যে মানে শক্তির সাথে রিলেটেড, ঠিক আছে? তো তাহলে এখানে এখানে একটা জিনিস যেটা আছে এটা একটু আপনারা মানে মুখস্থ ঠোঁটস্থ অন্থস্থ যা করতে পারেন কইরেন, এটা একটা ভালো এমসিকিউ। ওয়ার্ক ইজ দ্য মেজারমেন্ট অফ দ্য এনার্জি কনভার্সন। অ্যান্ড এরকম আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে আপনাদের মনে হয় আমি সেকেন্ড বা থার্ড চ্যাপ্টারে পড়াইছি, যেটা হচ্ছে নাম ছিল জড়তার ইংলিশ হচ্ছে আপনার ইনারশিয়া। অ্যান্ড ইনারশিয়া কিসের মেজারমেন্ট মনে আছে আপনাদের? যাদের যাদের মনে আছে বা যারা যারা আসলে হচ্ছে যে একটু মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন দেখি তারা আনসার দিবেন, আর আনসার না দিলে বুঝবো জাস্ট
ওই যে বিঞ্জ ওয়াচিং করতেছেন, ভাইয়া ভিডিও একটা দিছে মুভির মতো দেখতেছি, কাজে লাগলো লাগলো না লাগলো নাই আর কি। আচ্ছা চলেন আজকের ভিডিওটা তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, এটা কি পার্ট 2 করব নাকি হচ্ছে এক পার্টে দিব? সেকশন 2 কাইনেটিক্স থিওরি আর কতটুকু বাকি আছে? দুইটা ইকুয়েশন বুঝাইতে হবে, তো দুইটা ইকুয়েশন, আচ্ছা দুইটা ইকুয়েশন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আছে। আসলে হচ্ছে ধরেন এটার আমরা দুইটা ভিডিও বানাই, কারণ হচ্ছে যে আপনারা একটা ভিডিও দিলে তো এরপরে হচ্ছে এতক্ষণে আপনাদের হয়ে যাবে, কি বলে, আপনাদের অলরেডি ফোকাস স্প্যান নষ্ট হয়ে যাচ্ছে, কারণ একটা মানুষের অ্যাভারেজ ফোকাস স্প্যান ধরা হয় 40 থেকে 45 মিনিটের মতো। অ্যান্ড চায়নাতে একটা ভালো জিনিস হচ্ছে যে প্রত্যেক 40 মিনিট ক্লাস অন্তর অন্তর তারা 5 মিনিটের একটা ব্রেক দেয়, যাতে হচ্ছে এনার্জি সরি আপনার ফোকাস স্প্যানটা ফিরে আসে। তো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি আসলে এই পার্টের এখানে সামারি, তো এটা জিনিসটা যেখানে বলছে এখানে সামারি দিয়ে শেষ করে দিই এই পার্টটা, এরপরে আমি এটার সেকেন্ড পার্টও দিয়ে দিব, সমস্যা নেই। আমি দুটো ভিডিও একসাথেই হচ্ছে যে আপনার মানে সকাল বিকাল করে দিয়ে দিব, আপনারা তাড়াতাড়ি দ্রুত কমপ্লিট করতে পারেন, সমস্যা নেই। Thus the power we learned earlier should be understood as a physical quantity that describes the rate of energy transformation during the process of during work. তার মানে হচ্ছে যে একটা কাজ আপনার শক্তিতে রূপান্তর হওয়াটা যে যে জিনিসটা আছে এটা মানে এই যে আপনার পাওয়ার জিনিস যেটা আছে, পাওয়ারটা মূলত ডিসক্রাইব করে কি একটা কাজ হচ্ছে যে কত তাড়াতাড়ি আপনার হচ্ছে শক্তিতে রূপান্তর হচ্ছে, এইটার ক্ষমতাকেই হচ্ছে যে এটার জন্য ওই যে এই ক্ষমতা করা হয়েছে, ঠিক আছে। তারপর নোয়িং দিস রিলেশন বিটুইন ওয়ার্ক অ্যান্ড এনার্জি অ্যালাউইং আস টু কোয়ান্টিটিভলি study energy and its mutual transformation problem based on the amount of the work done. তো এটা আসলে বুঝতে পারছেন তো? তাহলে আসলে দেখেন এই সেকশন থেকে আমরা কি কি জিনিস পাইছি। তার মানে এই সেকশন থেকে আমি পাইছি যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করার পরে যদি বস্তু যদি ডিসপ্লেসমেন্ট ঘটে, আর যে বস্তুর যদি এয়ার ডিরেকশন বরাবরই ডিসপ্লেসমেন্ট ঘটে, তাহলে ওইটা হচ্ছে যে একটা বস্তুর উপর কাজ ঘটাইছে। অ্যান্ড কাজের মানে কাজের আপনার ডিটারমাইন্ড হয়, মানে আপনার অ্যামাউন্ট ডিটারমাইন্ড হয় ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অ্যান্ড ম্যাগনিটিউড অফ দ্য ডিসপ্লেসমেন্ট, যেখান থেকে আমরা ফর্মুলা পাইছি ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস। বাট এটা আপনারা মনে রাখবেন না, আপনারা মনে রাখবেন কোনটা? ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, আরে ভালো করে লিখি, ঠিক আছে। ডাব্লিউ ইকুয়ালস টু এফ এফ এস কজ অফ আলফা অর থিটা, যেটাই আপনারা বলেন। অ্যান্ড ওয়ার্ক ইজ এ স্কেলার কোয়ান্টিটি, অ্যান্ড এটা হচ্ছে পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, বা জিরো হইতে পারে, ঠিক আছে। অ্যান্ড দ্য রেশিও অফ দ্য ওয়ার্ক ডান টু দ্য টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট দ্যাট ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার, পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, অর বা বলতে পারে ডাব্লিউ ইকুয়ালস টু পিটি, ঠিক আছে। And the work, and এই যে আরেকটা লাইন, ওয়ার্ক ইজ দ্য মেজার অফ এনার্জি ট্রান্সফরমেশন, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, আর এটা হচ্ছে আপনাদের ক্যালকুলেশনে লাগবে। অ্যান্ড এখানে আরেকটা জিনিস প্লাস মাইনাস জিরো, এটাও একটা এমসিকিউ। তো এইখানে পুরোটাই সামার দেওয়া আছে। তো আপাতভাবে এটা আমরা সেকেন্ড পার্ট করতেছি, আপনাদের সাথে আবার দেখা হবে কিছুক্ষণ পরেই। তো টিল দেন আপনারা ভালো থাকবেন, কোনো কোয়েশ্চেন থাকলে জানাবেন। তারপরে কোয়েশ্চেন যেগুলো যেগুলো বলছি এগুলোর কাইন্ডলি দেখে আনসার করেন, তাহলে বুঝবো যে আসলে আপনারা বিঞ্জ ওয়াচ করতেছেন না, আপনারা পড়ালেখা আসলে সাথে সাথে করতেছেন। আর গ্রুপে যুক্ত হয়ে যাবেন, ওইখানে আমরা এমসিকিউ দিব, অ্যান্ড এমসিকিউ প্র্যাকটিস করতেও দিব, কারণ আসলে আমি যদি এইভাবে আপনাদেরকে একটা ভিডিওতে বলি অনেক বড় ভিডিও হয়ে যাবে, বাট এগুলো নিয়ে আমরা ওয়ান শট ভিডিও করব। অ্যান্ড আমি এখানে খুবই দ্রুত কথা বলতেছি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো দুঃখিত এটার জন্য। অ্যান্ড পরবর্তীতে আমরা বলবো, অ্যান্ড যদি আমার পড়ানোর স্পিড যদি বেশি লাগে বা কমাইতে হয় বাড়াইতে হয় কাইন্ডলি জানাবেন, অ্যান্ড কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের সবসময় হেল্প করতে রাজি। তো এই আর কি, দেখা হবে কোনো সময় হয়তো বা কোনো এক লাইভ ক্লাসে ইনশাল্লাহ। টিল দেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।